দিত নেতা ছিলেন সেই জায়গাটা থেকে বেরিয়ে এসে আপনি কি তাকে নিয়ে কার্টুন করতে চান এখন? মানে ওয়ানলি বিকজ তাকে নিয়ে ব্যবসা করেছিল আওয়ামী লীগ, এখন আপনি তাকে কার্টুন করতে চান? এখন হচ্ছে আমরা যখন আমাদের জায়গা থেকে জানতে পারি যে সাতপন্থীদের স্টুডেন্ট যে গ্রুপগুলো রয়েছে তারা সচেতন ছাত্র সমাজ বা এরকম একটি নাম দিয়ে আসলে আমাদের প্রধান উপদেষ্টার যে দেখেন, এরা কোথাও না কোথাও তো বাচ্চা মানুষ, ভুল করবেই, বাচ্চারা ভুল করবে। তবে কেউ কেউ বলছেন ভাই এরা কিন্তু সাধারণ বাচ্চা না, একটা সরকার পতন ঘটাই ফেলছে, আপনি এদেরকে কিভাবে বাচ্চা বলেন? এরা বাচ্চা না, এরা সবাই অ্যাডাল্ট, ম্যাচিউর এবং কি এরা ক্যাপাবল। এখন রাষ্ট্রীয় গোয়েন্দা সংস্থাগুলো নয়, সরাসরি এখন গণমাধ্যম নিয়ন্ত্রণ করছে ছাত্র সমন্বয়করা, এমন অভিযোগই এখন প্রতিষ্ঠিত হচ্ছে। অভিযোগ আগে ছিল কিন্তু সেগুলো এখন প্রমাণিত হচ্ছে। আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক, আজকের ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ, আপনারা ভিডিওটি সম্পূর্ণ দেখবেন। দর্শক শ্রোতা, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম একজন প্রধান সমন্বয়ক হাসনাত আবদুল্লাহ, তিনি অঝরে কান্না করতেছেন, সবার কাছে হাত জোর করে ক্ষমা চাচ্ছেন। এর রহস্য কি? হঠাৎ করেই এই বাঘের মতন একজন মানুষ সমন্বয়ক হাসনাত আবদুল্লাহ সবার কাছে কেন ক্ষমা চাচ্ছে, কেন কান্না করতেছেন? দর্শক শ্রোতা, কঠিনভাবে ফেসে যাচ্ছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের এই টিমটা, যে কোনো সময় তারা একেবারেই ধ্বংস হয়ে যেতে পারে। দর্শক শ্রোতা, কঠিন অ্যাকশনে যাচ্ছেন সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান। যাই হোক, আমি বেশি আলোচনা করব না, আপনারা ভিডিওর প্রতিবেদনগুলো দেখলেই বিস্তারিত বুঝতে পারবেন, কারণ আজকের এই ভিডিওতে এই সম্পর্কে গুরুত্বপূর্ণ আলোচনা তথ্য রয়েছে, আপনাদের দেখার জন্য অনুরোধ করতেছি। তো বেশি কথা না বাড়িয়ে আমরা মূল ভিডিওতে চলে যাই, আপনারা মনোযোগ সহকারে ভিডিওগুলো এক এক করে সম্পূর্ণ কন্টিনিউ করতে থাকুন। দেখেন, এরা কোথাও না কোথাও তো বাচ্চা মানুষ, ভুল করবেই, বাচ্চারা ভুল করবে। তবে কেউ কেউ বলছেন ভাই এরা কিন্তু সাধারণ বাচ্চা না, একটা সরকার পতন ঘটাই ফেলছে, আপনি এদেরকে কিভাবে বাচ্চা বলেন? এরা বাচ্চা না, এরা সবাই অ্যাডাল্ট, ম্যাচিউর এবং কি এরা ক্যাপাবল। তো তারপরেও এই মুহূর্তে যখন মানুষ ক্ষমতায় থাকে তখন নানান ধরনের প্রেতাত্মা ভিতরে ভর করে বসে, যে আমার পছন্দ হয় নাই, আমার ভালো লাগে নাই, আমার বিরুদ্ধে তুমি কাজ করছো, সো আমার হাতে যখন পাওয়ার আসছে তোমার মুখ আমি বন্ধ করে দিব। আসলে এইটারই তো আমরা পরিবর্তন চাই। যদি অপরাধী হয় আইনের আওতায় আনবে, আইনের শাসন এস্টাবলিশ করবে, এটাই তো হওয়ার কথা। কিন্তু কোথাও না কোথাও সমন্বয়করা কিছু কিছু জায়গায় তাদের বর্তমানে যে প্রভাব বা শক্তি প্রতিপত্তি আছে এইটারই প্রয়োগ করছেন। আর এই প্রয়োগের ফলে কি হচ্ছে, আপনার নানান ধরনের ঘটনা ঘটছে, সবগুলো হয়তো পত্রিকায় আসে না, কিন্তু যখন এএফপি, বিবিসির মতন গণমাধ্যম নিউজ করে বসছে তখন তো ভাই আর কোনো উপায় নাই। তবে আমরা সমন্বয়কদের প্রতি যেটা পরামর্শ দিব, ক্ষমতা বড় খারাপ জিনিস। সাদ্দাম অপেক্ষা গেছিল, মনে করছিল যে আমার উপরে আর কে আছে, তাই না? এরকম বলতো না যে আন্দোলন আসবে যাবে, ছাত্রলীগ থাকবে। তো আজকে কিন্তু সেই ছাত্রলীগই টেকনিক্যালি নাই করা হয়েছে। তো তোমরাও সমন্বয়করা এই ইউনূস সরকার পর্যন্ত হয়তো যতটা প্রভাব প্রতিপত্তি থাকবে, রাজনৈতিক সরকার আসলে এগুলো থাকবে না। আর কারুর কথায় কান দিয়া যে ভুলটা করছো, প্রথমবার জাতি হয়তো এই ভুলের জন্য ক্ষমা করবে, কিন্তু এগুলো ঝামেলার বিষয় হবে। যাই হোক, ভুল স্বীকার করেছে হাসনাত। তবে এইটাকে কেউ কেউ বলছেন যে ডাবল স্ট্যান্ডার্ড। কেন? 5 দিন আগে যখন ঘটনা ঘটায় আসছিল তখন বিষয়টা কেউ জানে নাই, আর যারা জানছে মুখ খুইলা বলে নাই। এখন যখন আন্তর্জাতিক অঙ্গন থেকে লড়া খাইছে তখন তুমি এটা ভুল হিসাবে স্বীকার করলা, তোমার কাজটা তো ভুল ছিল, কাজটা অবশ্যই ভুল ছিল। কারণ যাদেরকে বলা হচ্ছে যে চাকরি থেকে বরখাস্ত করা হয়েছিল তাদেরকে আবার চাকরিতে পুনর্বহালের জন্য দাবি করেছে হাসনাত। তবে হাসনাত এখানে কিছু জিনিস বলছেন যে তাকে ষড়যন্ত্রের শিকার করা হয়েছে। সময় টিভি ইস্যুতে যখন বিবিসি এবং এএফপির মতন গণমাধ্যমগুলো হাসনাতকে ভিলেন বানিয়ে নিউজ করছে, তখনই হাসনাত নিজের অবস্থান স্পষ্ট করেছেন। তিনি বলছেন যে সময় টেলিভিশন 5 জন গণমাধ্যম কর্মীর আকস্মিক চাকরি হারানোর ঘটনাকে কেন্দ্র করে আমার বিরুদ্ধে যে সকল অভিযোগ আনাছে তা অসত্য, ষড়যন্ত্রমূলক, আমার ভাবমূর্তি ক্ষুণ্ণ করার চেষ্টা ছাড়া আর কোনো উদ্দেশ্য আছে বলে মনে হয় না। প্রতিবেদনে যেভাবে এসেছে আমরা সেটা যাচ্ছি না। চাকরিচ্যুত 5 জন সাংবাদিকের অভিযোগ, গত 18 ডিসেম্বর বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শীর্ষ নেতা হাসনাত আবদুল্লাহ কয়েকজনকে নিয়ে সময় টিভির বিনিয়োগকারী প্রতিষ্ঠান সিটি গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক এমডির সাথে দেখা করেন এবং টিভি স্টেশনের 10 জনের নামে একটি তালিকা দিয়ে তাদের চাকরিচ্যুত করতে চাপ দেন। এখন প্রকৃত ঘটনা কি? এইভাবে এএফপি আসছে। আমাদের গণমাধ্যম এখন যা লিখছে এটার উপর মানুষের বিশ্বাস হয় না। কারণ কি? এই দেশের গণমাধ্যম যে সরকার ক্ষমতায় থাকে, যাদের কাছে ক্ষমতা থাকে তাদের পক্ষেই লেখে। মানব জমিনের সম্পাদক বলছিলেন মতিউর রহমান যে এই উপদেষ্টারা কি খারাপ কাজ করে না, সব কি লেখা যাচ্ছে? এটা হইতে পারে, কারণ এই গণমাধ্যমের এইসব কথাগুলো মানুষ বিশ্বাস করে না। তারপরেও প্রকৃত ঘটনাটা হাসনাত বলছে কোনটা, যে সময় টিভি অবশ্যই আওয়ামী লীগ সরকারের সময় যে কোনো অবৈধ আকাম কুকামকে বৈধতা দিয়েছে সময় টিভি গণমাধ্যমে, এটা বাস্তব, এটা অস্বীকার করার সুযোগ নাই। তো এই কথাগুলো আসছে যে আচ্ছা আমরা দেখি, আচ্ছা 5ই আগস্টের ঘটনার পরপরও সময় টিভির কার্যক্রম নিয়ে অবশ্যই কিছু প্রশ্ন ছিল, অনেক কিছু না অনেক। তো এইসব কার্যক্রম নিয়ে হাসনাত বলছে যে আমরা আগে থেকেই সচেতন এবং বিশুদ্ধ ছিলাম। সিটি গ্রুপের মালিকানাধীন সময় এবং এখন টিভির কয়েকজন সাংবাদিক আমাদের কিছুটা প্ররোচিত করে, আপনি বুঝতে পারছেন যে সময় টিভির এবং এখন সাংবাদিক টিভির কয়েকজন সাংবাদিক নাকি হাসনাতদেরকে প্ররোচনা দিছে। কি? তো তাদের প্ররোচনায় পড়ে গত 17 ডিসেম্বর বিকাল 4টায় সময় টিভির এমডি মিস্টার হাসানের কার্যালয়ে নিয়ে যায় এদেরকে পাম্পম দিয়া। এটা যে একটা চক্রান্ত ছিল তা কিন্তু আমরা তখন বুঝতে পারিনি। আমরা সরল মনে মিস্টার হাসানের সাথে কথা বলতে গিয়েছিলাম, সেখানে আমরা 30 মিনিট ওনার সাথে আলাপ করে বেরিয়ে এসেছিলাম, অথচ বিবিসি বাংলা বলছে 18 তারিখ। যাই হোক,
তো তার বক্তব্য যে এই কাজগুলো তারা নিজেরা করে নাই, তাদেরকে পাম্পম দিয়া সময় টিভির কয়েকজন সাংবাদিক এবং এখন টিভির কয়েকজন সাংবাদিক তারা নিয়ে গেছিল। তো হাসনাত বলছি, আমি দায়িত্ব নিয়ে বলছি, সেখানে আমি কোনো সাংবাদিকের তালিকা দেইনি, চাকরি থেকে বাদ দেওয়া সাংবাদিকদের ব্যক্তিগতভাবে চিনি না। বার্তা সংস্থা এএফপি এবং বিবিসি বাংলার কাছে আমি চ্যালেঞ্জ দিচ্ছি যে আমি সিটি গ্রুপ এবং সময় টেলিভিশন কর্তৃপক্ষকে কোনো সাংবাদিকের তালিকা দিয়েছি এবং কাউকে বরখাস্তের চাপ দিয়েছি, সেটা সপক্ষে যদি তাদের কাছে কোনো প্রমাণ থাকে তারা যেন হাজির করেন, যদি হাজির করতে না পারেন তবে তা যেন তারা স্বীকার করেন। আমি মনে করি মিস্টার হাসান অভিযোগ করেছেন, এটা এক ধরনের প্রতিবেদনের মূল ভিত্তি হতে পারে না। আচ্ছা, তো এখন আবার সময় টিভি সুন্দর, যে সরকার ক্ষমতায় থাকে, যারা ক্ষমতায় থাকে তাদের কথা খুব সুন্দর শুনে। হাসনাতের বক্তব্যের পরপরই সময় টিভি আবার কিন্তু বিষয়টা ক্লিয়ার করছে, যে সময় টিভির ক্লিয়ারেন্স আমি বলি, তারা একটা নিউজ করেছে এরকম, সরাসরি যদি আমরা দেখি, আপনার সময় টিভির পক্ষ থেকে যেই বক্তব্যটা আসছে, আমি এটা সেভ করে রাখছিলাম আপনাদেরকে দেওয়ার জন্য, একটা মিনিট আমি বলছি। বৈষম্যবিরোধী ছাত্রদের পক্ষ থেকে গত 18 ডিসেম্বর হাসনাত আব্দুল্লাহ সিটি গ্রুপের ব্যবস্থাপনা পরিচালকের সাথে দেখা করেন। এ সময় তিনি সময় টেলিভিশনের বিষয়ে তার পর্যবেক্ষণ জানান। তিনি মৌখিকভাবে কয়েকজন সংবাদকর্মীর বিতর্কিত ভূমিকা নিয়ে কথা বলেন। সে সময় টেলিভিশনের শেয়ার লেনদেন বিষয়টি আলোচনায় আসেনি। তালিকা মাফিক কর্মী চাকরিচ্যুত করার হুমকির বিষয়টিও অপ্রাসঙ্গিক। তার মানে হাসনাত কোনো হুমকি দেয়নি, এটা বিবিসি বাংলা এবং এএফপির যারা প্রতিনিধি আছেন বাংলাদেশে তাদের কাছে হয়তো ভুল তথ্য গেছে। যাই হোক, যে কোনো একটা জিনিস থেকে মিস্টেক হয়ে গেছে। এখন কিছু কিছু মিস্টেক কিছু কিছু জায়গা থেকে পেঁচাল আছে। এখন হাসনাত বলছে যে আমরা এই ধরনের ফান্দে পড়ে গেছিলাম, বিষয়টার জন্য আমি সরি। ওই 5 জন যাদেরকে বরখাস্ত করছে সময় টেলিভিশন, তাদের চাকরি পুনর্বহাল করতে হবে। আর কোনো সংবাদপত্রের স্বাধীনতা বা এই অন্তর্বর্তী সরকার বা এই বৈষম্য বিরোধী ছাত্ররা কোনো সংবাদপত্র বন্ধ করার। আসসালামু আলাইকুম দর্শক, এ কথা সত্য, আওয়ামী লীগের সময় ডিজিএফআই বা সামরিক গোয়েন্দা সংস্থার মতন রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলো গণমাধ্যম নিয়ন্ত্রণ করতো, এটা ওপেন সিক্রেট। কিন্তু গণমাধ্যম নিয়ন্ত্রণের প্যাটার্ন চেঞ্জ হয়েছে, এখন রাষ্ট্রীয় গোয়েন্দা সংস্থাগুলো নয়, সরাসরি এখন গণমাধ্যম নিয়ন্ত্রণ করছে ছাত্র সমন্বয়করা। এমন অভিযোগই এখন প্রতিষ্ঠিত হচ্ছে। অভিযোগ আগে ছিল কিন্তু সেগুলো এখন প্রমাণিত হচ্ছে। এবং সময় টেলিভিশনের 5 জন সাংবাদিককে চাপ প্রয়োগের মাধ্যমে চাকরিচ্যুত করার যে অভিযোগ উঠেছিল বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সভাপতি হাসনাত আব্দুল্লাহর বিরুদ্ধে, তিনি যদিও তা অস্বীকার করেছিলেন কিন্তু তার সত্য প্রমাণিত হয়েছে। এবং সময় টেলিভিশনের বিনিয়োগকারী প্রতিষ্ঠান সিটি গ্রুপ, যেই সিটি গ্রুপ অফিসে হাসনাত আব্দুল্লাহ বেশ কয়েকজন ছাত্রদেরকে নিয়ে চাপ প্রয়োগ করেছিলেন তাদেরকে চাকরিচ্যুত করার জন্য, সেই সিটি গ্রুপের চেয়ারম্যান তিনি স্বীকার করেছেন, হ্যাঁ, তাদের চাপের পরিপ্রেক্ষিতেই সময় টিভির 5 সাংবাদিককে বরখাস্ত করা হয়েছিল। এবং এএফপিতে যখন, আন্তর্জাতিক বার্তা সংস্থা এএফপিতে যখন এই সংক্রান্ত রিপোর্ট প্রকাশিত হলো, তখন আমরা দেখলাম যে হাসনাত আব্দুল্লাহ সরাসরি অস্বীকার করেছিলেন। এবং তিনি পরবর্তীতে তার ফেসবুকে স্ট্যাটাস দিয়েছিলেন, যে তিনি লিখেছিলেন যে এমনভাবে বিষয়টি এএফপিতে চিত্রিত করা হয়েছে, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন টিভি স্টেশনের মালিক সিটি গ্রুপকে সাংবাদিকদের বরখাস্ত করতে বাধ্য করেছে। তবে বাস্তবতা হলো এটি সত্য থেকে বহু দূরে। বরখাস্তের জন্য আমরা মালিকদের কাছে সাংবাদিকদের কোনো তালিকা দেইনি, আমরা টিভির শেয়ারও দাবি করিনি। কিন্তু পরবর্তীতে বিবিসির পক্ষ থেকে সময় টেলিভিশনের বিনিয়োগকারী প্রতিষ্ঠান সিটি গ্রুপের চেয়ারম্যান এবং ওই টিভির পরিচালক মোহাম্মদ হাসানের সাক্ষাৎকার নেওয়া হয়েছে, তার মন্তব্য নেওয়া হয়েছে। সেখানে তিনি কি বলছেন? সেখানে মোহাম্মদ হাসান বলছেন যে 17 বা 18 ডিসেম্বর বিকেলের দিকে সমন্বয়ক পরিচয়ে কয়েকজন আমার সঙ্গে দেখা করতে চান। আমি একটি মিটিংয়ে থাকায় অপেক্ষা করতে বললেও তারা তাদের আর্জেন্সির কথা জানান। দেখা করার পর তারা মৌখিকভাবে কয়েকজনের নাম উল্লেখ করে জানান যে তারা 5 আগস্টের আগে যেমন রিপোর্টিং করেছিলেন এখনও তেমনটাই করছেন। ওনারা বলেন এদেরকে এখানে রাখা যাবে না। এই যে সরাসরি বললো বেশ কয়েকজন ছাত্রদেরকে নিয়ে দল বলে গিয়ে যে রাখা যাবে না, এরপরে আর এই মুহূর্তে একটা প্রতিষ্ঠানের মালিকের কী করা থাকতে পারে? মেরুদণ্ড সোজা করে শির দ্বারা উঁচু করে তিনি বলবেন যে না, আমরা তোমাদের কথা শুনবো না, সেই বাস্তবতা আছে? নিশ্চয়ই নেই। এবং সময় টেলিভিশনের চেয়ারম্যান মোর্শেদুল ইসলাম তিনিও বিবিসিকে বলছেন যে সিটি গ্রুপের এমডিকে তারা ভয় দেখিয়েছে, ওখান থেকে আমাদের চাপ দেওয়া হয়েছে যে একটা ব্যবস্থা নেওয়ার জন্য, যে কারণে আমরা ব্যবস্থা নিতে বাধ্য হয়েছি, স্বেচ্ছায় আমরা এটি করিনি। এবং মোর্শেদুল ইসলাম সম্পর্কে নিশ্চয়ই অনেক ধরনের বিতর্ক থাকতে পারে। তিনি সাবেক খাদ্যমন্ত্রী, আওয়ামী লীগের শীর্ষ নেতা কামরুল ইসলামের ভাই, এবং এই টেলিভিশন চ্যানেলটি তো অবশ্যই কামরুল ইসলামের ছিল, যদিও তার ভাগের নামে লাইসেন্সটি। যাই হোক, সময় টেলিভিশন অবশ্যই বিতর্কিত কাজবাজ করেছে, কথা আগেও বলেছে। শুধু সময় টেলিভিশন নয়, ইলেকট্রনিক্স মিডিয়ার অনেকগুলোই তারা আওয়ামী লীগে যেভাবে নির্লজ্জ দালালি করেছে, প্রিন্ট মিডিয়াও অনেকগুলো করেছে, এগুলো নিশ্চয়ই কোনোটা মিথ্যে কথা নয়। কিন্তু আমরা বলছিলাম এই সময় এসেও কারোর বিরুদ্ধে যদি কোনো ধরনের অভিযোগ থাকে, একটা গণতান্ত্রিক পরিবেশ যদি বাংলাদেশ বজায় থাকে, তার জন্য তো অনেক ধরনের প্রক্রিয়া আছে। প্রেস কাউন্সিল, আমি এই কথাও আগে বলেছিলাম যে প্রেস কাউন্সিলে যেতে পারতেন হাসনাত আব্দুল্লাহ। আবার সেই সম্পর্কে আবার বিবিসিতে হাসনাত আব্দুল্লাহ কি বলছেন যে প্রেস কাউন্সিল বা এই টাইপের কিছু আছে বলে আমি জানি না, যখন জানলাম তখন তো তার আগে যাওয়া হয়েছে। আবারও তিনি মিথ্যাচার করছিলেন। প্রেস কাউন্সিল বলে কিছু আছেন হাসনাত আব্দুল্লাহ, তাদের মতো মানুষরা বিপ্লব ঘটিয়ে দেন দেশে, আর প্রেস কাউন্সিল আছেন সেটা তিনি জানেন না, এটি কি বিশ্বাসযোগ্য? আবার তিনি কি বলেছেন যে টেলিভিশনগুলো যাতে সত্য সংবাদ তুলে ধরে বা আগেকার মতন আওয়ামী লীগের দালালি না করে, সেই জন্য তিনি কাদের পরামর্শে গিয়েছিলেন সিটি গ্রুপের চেয়ারম্যানের কাছে? তিনি বলছেন, আমি কোট আনকোট বলছি, তিনি বলছেন যে সাংবাদিকদেরই একটি অংশ এটি করার জন্য সাজেস্ট করেছে, আপনাদের জার্নালিস্টদেরই একটা বৃহৎ অংশ যারা ফ্যাক্ট বেসড জার্নালিজমের মধ্যে ছিল,
প্রোপাগান্ডা বেসড জার্নালিজমের মধ্যে ছিল না। ওই জার্নালিস্টরাই পরামর্শ দিয়েছে যে ওনার সঙ্গে কথা বলতে পারেন, অর্থাৎ সিটি গ্রুপের চেয়ারম্যানের সঙ্গে কথা বলতে পারেন, কেবল আলোচনার জন্যই সেখানে গিয়েছিলাম। আবারও মিথ্যাচার করলেন যে এই বিষয়ে আলোচনার জন্য গিয়েছিলেন, কিন্তু সিটি গ্রুপের চেয়ারম্যান, সময় টেলিভিশনের চেয়ারম্যান, তারা তো সবাই ওপেন বলছেন। এর চেয়ে বড় প্রমাণ আর কী থাকতে পারে, তারা স্বীকার করেছেন। এবং এখানে আরও একটি বিষয় প্রণিধানযোগ্য, আওয়ামী লীগের সময় একদল সাংবাদিক দালালি করেছে, আওয়ামী লীগের সকল অপকর্মের সঙ্গে তারা সায় দিয়েছে, শেখ হাসিনাকে উৎসাহিত করেছেন। ঠিক এখনও আর এক গ্রুপ সাংবাদিক রয়েছেন যারা বর্তমান সরকারের দাবিদারি করছে, দালালি করছে, এ কথা স্পষ্ট ভাষায় বলতে চাই। এবং হাসনাত আব্দুল্লাহর সব অংশই যে একেবারে মিথ্যাচার, আমরা সেটা মনে করি না। তিনি যেটি বলেছেন এটা হতেও পারে এবং এটি বাস্তবতা। আমরা জানি যে এখন আরেকদল নতুন সাংবাদিক গজিয়েছেন, ঠিক মুদ্রার ওপিঠের মতোই, যাদের চরিত্র আমরা দেখেছি, যাদের মুখোশ আমরা খুব ভালো করে জানি, চিনি। আওয়ামী লীগের সময় কী করেছে ঠিক সেই একই চরিত্রের কিছু সাংবাদিক এখন বর্তমান সরকারের সময় নানান ধরনের সুযোগ সন্ধানী হিসেবে দাবিদারি করে যাচ্ছে। এবং তাদের পরামর্শে হাসনাত আব্দুল্লাহ সময় টেলিভিশনের মালিক পক্ষের কাছে গিয়েছিল। তাহলে তো এখানে আরও একটি প্রশ্ন আসে, যেই সাংবাদিকদের দালালিতে কিংবা এক ধরনের বিকৃত উৎসাহের জায়গা থেকে শেখ হাসিনা উৎসাহিত হয়েছিলেন বিতর্কিত নির্বাচন করতে, গুম খুনের মতো সব ধরনের অপকর্ম করে যেতে, যদি আমরা এই কথা ধরে নিই, মানুষের বাক স্বাধীনতা হরণ করেছিলেন, গণতন্ত্রের টুটি চেপে ধরেছিলেন সেই সাংবাদিকদের প্রকাশ্যে যে দালালি তার মাধ্যমে, তাহলে হাসনাত আব্দুল্লাহ কি এটুকু বুঝতে পারেন না যে এখন যে সাংবাদিকরা তাদেরকে পরামর্শ দিচ্ছেন তারা কোন শ্রেণীর? বিবিসিকে একটা সাক্ষাৎকার দিয়েছেন এই একই রিপোর্টের মধ্যে। তিনি হচ্ছেন অধ্যাপক ডক্টর সাইফুল ইসলাম চৌধুরী, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাংবাদিকতা ও গণযোগাযোগ বিভাগের অধ্যাপক। তার মন্তব্যটি শেষ করেই তুলে ধরে আমি আমার আলোচনাটি শেষ করব। তিনি বলছেন যে আগের সরকারের সময় যেভাবে গণমাধ্যমে কণ্ঠরোধ করা হতো, বর্তমান সময়ে এসে সেই প্যাটার্নে একটা পরিবর্তন এসেছে বলেই মনে করছি। তবে আগে রাষ্ট্রীয় সংস্থার মাধ্যমে গণমাধ্যমের উপরে যে হস্তক্ষেপ করা হতো 5 আগস্টের পর ইন্টারভেনশন থ্রু মোবাক্রেসির মাধ্যমে সেটি। সম্মানিত দর্শক, আপনারা বিস্তারিত ভিডিওতে দেখতে পারলেন চাঞ্চল্যকর তথ্য। বর্তমানে সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ কেন কান্না করতেছেন, কেন সবার কাছে ভুল স্বীকার করলেন, কেনই বা মাপ চাচ্ছেন? দর্শকরা যে সমন্বয়করা বাঘের মতন গর্জন দিত, সেই সমন্বয়করা হঠাৎ করেই কেন বিড়ালের মতন পুতায় গেল? দর্শকরা তো আজকের এই ভিডিওতে অনেক তথ্য পেলেন। সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ কেনই বা মাপ চাচ্ছে, কেনই বা ক্ষমা চাচ্ছে, কেনই বা ভুল স্বীকার করলো? যাই হোক দর্শক, এই সম্পর্কে যদি আপনাদের কোনো মতামত থাকে ভিডিওর কমেন্ট বক্সে অবশ্যই ঝটপট জানিয়ে দিবেন। ভিডিওর সঙ্গে সম্পূর্ণ আকারে থাকার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ।